নমস্কার, আমি তরুণ ঘোষ। ভিডিও শুরুতেই আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব, কারণ গত দুদিন ধরে আমার ভিডিওর যে আমরা চারজনে যে ভিডিওটা করেছি, 4-5 জনে, সেখানে আপনাদের যে মন্তব্য, তাতে আমরা ভীষণ রকম উৎসাহিত এবং উজ্জীবিত বলা যায়। কোনো কটু মন্তব্য নেই। এত সুন্দর পরিষ্কার একটা কমেন্ট শিট পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনারা যে আমার মন থেকে এত ভালোবাসেন, সেটা আমি গতকালকে বুঝলাম। আর গতকালকে এটাও আমি বুঝেছি যে এর মধ্যে বট বাহিনী কেউ ছিলেন না। আওয়ামী লীগের লোকজনেরা যারা আমার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন, তারাই আমার নামে এই গুজববাজ ফুজববাজ লিখতেন। বট বাহিনী কেউ নেই, তাহলে বট বাহিনী গত 2-3 দিনে তারাও লিখতেন। আপনারা কমেন্টগুলো পড়ে দেখুন, কোথাও কিন্তু সেরাম লেখা নেই। 2-1 জন লিখেছেন গুজববাজ, তারাও থাকবেই। মানুষের খুদ ধরার জন্য কিছু লোক থাকে, ভালো কাজ করলেও দেখবেন খুদ তার মধ্যে ধরে ফেলেছে। তো এরম মানুষ তো থাকবেই। তো আমি সেগুলো ধরুন 0.1% সেটা কেউ ধরে না। এবার আসি শেখ হাসিনা প্রসঙ্গ। শেখ হাসিনা তিনি বিদেশ যাচ্ছেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের। ব্রিটেন চলে যাচ্ছেন শুনে অনেকে হাঁ হাঁ করে উঠেছিলেন যে শেখ হাসিনা ভারতবর্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্রিটেনে। এটা নিয়ে প্রচুর মন্তব্য হয়েছে। শেষ খবর যা পাওয়া গেছে, তিনি ব্রিটেন নয়, তিনি যাচ্ছেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ড হয়ে তিনি ব্রিটেনে আসবেন। ব্রিটেনে 5-7 দিন কাটিয়ে তারপর তিনি ভারতবর্ষে আসবেন। তার কিছু জরুরি কাজ রয়েছে এখানে ভারতবর্ষে, সেগুলো সেরে আবার যখন তার মনে হবে, এবার তিনি আবার যাত্রা করবেন। এই যাত্রার ডেট এখনো ঠিক হয়নি। যাত্রার ডেটটা ঠিক করতে আজকে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আর আমাদের এনএসএ অজিত দোভাল এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যিনি চিফ, তিনিও যাচ্ছেন। তার কারণ হচ্ছে তিনি হয়তো আমাদের প্রধানমন্ত্রী মোদির ইচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা C-130 গ্লোব মাস্টার বিমানে উনি যান। পৃথিবীকে বুঝিয়ে দেওয়া যে শেখ হাসিনা বাংলাদেশের কাছে, বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য একটা C-130 গ্লোব মাস্টার তার জন্য বরাদ্দ করা, এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা। এখন সেখানে কিছু প্রোটোকলের ব্যাপার থাকে, কারণ C-130 গ্লোব মাস্টার এগুলো হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান। এখন একদম বিদেশি প্রাইম মিনিস্টার তিনি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানে উঠতে পারেন কিনা, সেই ব্যাপারটা নিয়ে একটা কূটনৈতিক জটিলতা থাকলেও থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা করছে। যদি না হয় C-130 গ্লোব মাস্টার, যদি না হয়, ওই যে কালো কালো বিশাল পেটোলা প্লেনগুলো দেখেন না, যেটা মাঝে মাঝে মোদিজি মাঝে মাঝে ঘুরে বেড়ান এদিকে ওদিকে। রিসেন্টলি উনি আসামের যে হাইওয়ে হয়েছে, হাইওয়ের উপরে তিনি C-130 গ্লোব মাস্টার ল্যান্ড করালেন, যেখান থেকে প্রধানমন্ত্রী মোদী নামলেন। এই গ্লোব মাস্টারের চালনা খরচা কিন্তু প্রচুর। তো যাই হোক, ভারতবর্ষের মোদীজি যে বিমান ব্যবহার করেন, যদি উনি গ্লোব মাস্টার ব্যবহার না করতে পারেন, সেক্ষেত্রে ভারতবর্ষে মোদীজির 4টে বোয়িং রয়েছে 737,
4টে, সব কটাই কিন্তু একই রকম। এই যে উনি বিভিন্ন জায়গায় যান না, বিভিন্ন দেশে যান, আপনারা দেখেন যে একটা বিমান থেকে নরেন্দ্র মোদী নামছেন, আর একটা ব্যাকআপ বিমান কিন্তু তার পেছনে পেছনে ওড়ে, তার খবর কেউ রাখে না। ওটা ছিল ব্যাকআপ বিমান। সেটা হয় কি, যে ওর শহরে উনি যাচ্ছেন, ধরুন আমেরিকা ওয়াশিংটন ডিসিতে গেলেন, তাহলে একটা ব্যাকআপ বিমানটা গিয়ে নামবে ফ্লোরিডা বা টেক্সাস অন্য কোন এয়ারপোর্টে, সেখানে সে অপেক্ষা করবে। কারণ বিমান তো যান্ত্রিক ব্যাপার, কখনো গোলযোগ হতেই পারে, তাহলে প্রধানমন্ত্রী ফিরবেন কি করে? ব্যাকআপ বিমান। যদি সেক্ষেত্রে 4টে বিমানের থেকে একটা বিমান তাহলে শেখ হাসিনার জন্য বরাদ্দ হতে পারে, মানে তিনি হয় গ্লোব মাস্টারে যাবেন, C-130 গ্লোব মাস্টার, অথবা মোদিজি যে প্লেনে যান, যে রাজকীয় প্লেনে যান, সেই রাজকীয় প্লেন তাকে নিয়ে যাবে ফিনল্যান্ড, ফিনল্যান্ড থেকে ব্রিটেন, ব্রিটেন হয়ে ভারতবর্ষ। এবার ভারতবর্ষ থেকে আবার এখন কাজকর্ম সেরে উনি যদি মনে করেন উনি ফ্রান্সে যাবেন, উনি জার্মানি যাবেন, উনি অস্ট্রেলিয়া যাবেন, উনি ব্রাজিল যাবেন, উনি রাশিয়া যাবেন, উনি চীন যাবেন, যেখানে যেতে চাইবেন সেখানেই উনি যাবেন, আবার ফিরে কিন্তু ভারতবর্ষেই আসবেন। কারণ আমি বলেছি, শেখ হাসিনা উনি ঘরে বন্দি থাকতে থাকতে ওনার একটা মানসিক চাপ তৈরি হয়েছে, ভারতবর্ষ তাকে চাপ মুক্ত করতে চাইছে। তার জন্য যা সিকিউরিটি ব্যবস্থা, যে সমস্ত ঠিকঠাক করার, এই সিকিউরিটি ব্যবস্থা ঠিকঠাক করার জন্য অজিত দোভাল যাচ্ছেন। আর তিনি এই যে ফিনল্যান্ডে যাবেন, তার কিছু কূটনৈতিক কাজকর্ম রয়েছে এবং তার দলীয় কিছু কাজকর্ম রয়েছে এবং ব্যক্তিগত কিছু কাজকর্ম রয়েছে। আর ব্রিটেন সফরটা পুরোপুরি উনি পরিবারের সঙ্গে 7টা দিন কাটাবেন, এই হচ্ছে তার আপাতত প্ল্যান। সেটা কবে যাবেন সেই মুহূর্ত ঠিক করার জন্য এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের এই তিন মূর্তি ওখানে আজকে গিয়ে তার সঙ্গে দেখা করে একটা ডেট ফাইনাল করে, যেখানে ফিনল্যান্ডে গেলে ফিনল্যান্ড সরকারের সঙ্গে জয়শঙ্করজি কথা বলবেন, কথা বলে তাদের সঙ্গে ব্যবস্থা করবেন। এখান থেকে আমাদের NSA যিনি যাচ্ছেন তিনি এবার ফিনল্যান্ডে লোক, মানে আমাদের সিকিউরিটি এজেন্ট গুলো পাঠাবেন, তারা সমস্ত ঘর বাড়ি পরীক্ষা টরীক্ষা করে দেখে রেখে দেবেন, কোথায় তিনি থাকবেন না থাকবেন সেখানে সিকিউরিটি ব্যবস্থা করা। তার 4th লেয়ার সিকিউরিটি আছে, তা 4th লেয়ার সিকিউরিটির যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, ওই 4th লেয়ার সিকিউরিটির সমস্ত নিরাপত্তা তার জন্য, মানে ব্যবস্থা করার জন্য এগুলো করা হচ্ছে। আমি 2-4 দিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেবো যে কবে উনি এখান থেকে উঠছেন, কোথায় কোথায় যাবেন এবং কবে উনি আবার ভারতবর্ষে ব্যাক করবেন, তার নিজস্ব কাজকর্ম সেরে আবার যখন উদ্দেশ্যে কোথাও যাওয়ার ইচ্ছা হবে তিনি চলে যাবেন। এই গেল শেখ হাসিনার প্রসঙ্গ। এইবারেতে হচ্ছে আর একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আলী রিয়াজ। আলী রিয়াজ তিনি কোথায়? এই যে সংবিধান সংশোধনী করে তিনি যে একেবারে মানুষকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন, তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে DGFI BNP নির্দেশে তাকে তুলে নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় গৃহবন্দী করে দিয়েছেন। তার মনে করুন শপথের দিন থেকে তাকে কিন্তু আর দেখা যাচ্ছে না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই যে তারেক রহমানকে জোর করে ধমক দিয়ে ভয় দেখিয়ে তাকে দিয়ে হ্যাঁ করানো হয়েছিল। চাপে পড়ে তখন তারেক রহমান উনি হ্যাঁ বলে দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি আর ওই হ্যাঁ নাই কোনো প্রশ্নে তিনি যাননি। তিনি ভেবেছিলেন যে একবার ভোটটা হয়ে যাক, রেজাল্টটা দেখি, তারপর যা বলার বলবো। রেজাল্ট যখন দেখা গেল তিনি একদম ল্যান্ডস্লাইড ভোটে
তিনি যখন জিতে গেলেন, আসলে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছেন, প্রচুর পরিমাণে ভোট দিয়েছেন এই আমাদের সারের হাত থেকে বাঁচার জন্য। এইবার আওয়ামী লীগের পরিবারের যে ভোটটা পেয়েছে, নিজেদের যে কোর ভোট আছে সব ভোট নিয়ে একেবারে ল্যান্ডস্লাইডিং ভোটে উনি জিতে গেলেন। আর যত ইঞ্জিনিয়ারিং করে ওই যা সিট পাওয়ার সেটা হচ্ছে ওই জামাত পেয়েছে, আর এই ছেলে ছোকরা যেগুলো চ্যাংড়া ছিল সেগুলো ওই দু চারটে, আর ল্যাঙ্গট প্যাঙ্গট পড়া দু চারটে পেয়েছে, বাকিগুলো সব হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান হয়ে গিয়েছে। এখন এই আলী রিয়াজ তিনি আছেন কোথায়? আমি প্রচুর এ ব্যাপারে খোঁজ খবর লাগাচ্ছি, আপনারাও একটুখানি আমায় যদি সাহায্য করেন তাহলে পরে আমি এই ব্যাপারে একটা ভিডিও করে সাধারণ মানুষকে আমি দেখাতে পারি। আরো কিছু কিছু প্রশ্ন আছে, আরো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর প্রশ্নগুলোর আমি জবাব দেব আজকে রাত্রিবেলাতে আজকে আমরা আবার একটা লাইভ করব, যেখানে আসাদ নূর থাকবেন, আমি থাকব, রাশেদ ভাই থাকবেন এবং সাব্বির থাকবেন, এই চারজন। সেখানে আমি কিছু ব্রেকিং নিউজ দেব। সারের বর্তমান কি অবস্থা, তার রাষ্ট্রপতি হওয়া কি হচ্ছে আদৌ? যদি না হন তাহলে তার ভাগ্যে কি জুটছে? তিনি কি ফাঁসির দড়িতে ঝুলবেন, নাকি তাকে সেফ এক্সিট দেওয়া হবে? যদি সেফ এক্সিট দেওয়া হয় তাহলে তিনি কোথায় যাবেন, তার সঙ্গে কোন দেশের যোগাযোগ হয়েছে, সেই দেশে কবে যাবেন, এবং যমুনা কবে ছাড়বেন উনি? এমনি তো মনে মনে ভেঙে পড়েছেন, এখনো একটা উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হবেন। আমি এখন এই ব্যাপারে কিছু বলবো না, সেই ব্রেকিং নিউজ আমি আপনাদের দেব ঠিক রাত্রিবেলা। আমি টাইমটা এই কারণে বলতে পারছি না, কারণ একজন থাকে কানাডায়, একজন থাকে ফ্রান্সে, একজন থাকে বাংলাদেশে, আমি থাকি ভারতে। তারপরে তো আপনাদের এখন ঈদ চলছে, আপনাদের রোজা পূজা চলছে। এই রোজা পূজার মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো সেরে নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে বসা ফলে সকলের সময়টাকে মিলিয়ে নিয়ে আমার মনে হয় 9টা 9:30 আগে বোধহয় আমরা করতে পারবো না। আপনারা একটু আমার চ্যানেলে চোখ রাখবেন, সেখানে গরম গরম খবর আমি আপনাদের প্রকাশ করব। আপাতত আমি এই দুটো খবর আপনাদের দিলাম, শেখ হাসিনার যাত্রা, ফিনল্যান্ড যাত্রা এবং ব্রিটেন যাত্রা, কলকাতা বা ভারতবর্ষে ফিরে আসা, কিসে করে যাচ্ছেন, কোথায় থাকবেন সে সমস্ত ব্যবস্থাপনা, এবং আলী রিয়াজ কোথায় সেই সম্পর্কিত আপনাদের জানান দিলাম। আপনাদের অকুণ্ঠ সমর্থন আমরা চাই, আরো বেশি সমর্থন করুন, কারণ বাংলাদেশে যে ক্ষতি হয়ে গিয়েছে সেই ক্ষতি একার পক্ষে সম্ভব নয় পূরণ করা। আমাদের সমবেতভাবে আপনাদের প্রত্যেকের সাপোর্ট চাই। প্রত্যেকে যদি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমরা সারা পৃথিবীকে এক করে ফেলবো। এইটুকু আমাদের দম আছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সারা পৃথিবীকে এক করে ফেলবো। আমি ধীরে ধীরে বিদেশি যে সমস্ত আমার বন্ধু বান্ধব রয়েছেন, সে কিছু ইংরেজিতে কথা বলেন, কিছু এতে হিন্দিতে কথা বলেন, সারা পৃথিবী জুড়ে যারা রয়েছেন বিভিন্ন কাগজে, তাদেরও আমি এখানে লাইভে নিয়ে আসবো, নিয়ে এসে তাদের সঙ্গেও কথা বলবো, এবং আমাদের যে কথাগুলো সেগুলো সমস্ত আওয়ামী লীগের কথাগুলো, আওয়ামী লীগের অত্যাচারের কথা, আওয়ামী লীগের ওপরে অত্যাচারের কথাগুলো আমরা তুলে ধরবো। সুতরাং আপনারা এই শোগুলো অবশ্যই করবেন। আমি একার কথা ভেবে যদি আমি করতাম তাহলে আজকে আমি আর একটা ভিডিও করে দিতাম, কিন্তু তাহলে পরে ওই ভিডিওটার কোনো যৌক্তিকতা থাকবে না, ওই ভিডিওর লোকে দেখবে কেন? ব্রেকিং নিউজ যদি কিছু না থাকে, তাই আমি 2-3টে ব্রেকিং নিউজ আমি ওই নিউজের জন্য, ওই এটার জন্য, প্ল্যাটফর্মটার জন্য রাখলাম। আপনারা, আমি আশা করব আপনারা প্রত্যেকে ওই প্ল্যাটফর্মে যোগদান করবেন এবং পুনর্ভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আপনারা সবাই সমানভাবে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসবেন। এই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, আমরা সেই প্রচেষ্টায় আপনাদের আমরা পাশে চাই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্যাট লিটল ম্যান অব বাংলাদেশ বা বাংলাদেশের সেই ক্ষুদ্র লোকটি বলে সম্বোধন করেছেন কি করেননি সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পও নিশ্চয়ই স্বীকার করবেন যে এই লিটল ম্যান বা এই লোকটি বাংলাদেশকে আসলে এমন দেউলিয়া করে দিয়েছেন বিগত 18 মাসে, তাতে বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ি বলার সময় হয়ে গেছে। হেনরি কিসিঞ্জার বেঁচে থাকলে তিনি হয়তো ইউনূসকে ডেকে আরেকটি কংগ্রেশনাল মেডেল দিতেন তার বাস্কেট কেস বক্তব্যকে সত্যি প্রমাণিত করার জন্য। আসুন বিগত 18 মাসে ইউনূসের করা ধ্বংসযজ্ঞের কিছু নমুনা দেখাই আপনাদের এই সহি বড়া ইউনুসনামায়। আমি কবি নই বা সুর করে আমি পুঁথি পড়তে পারি না, সেজন্য পুঁথি আকারে ব্যাপারটি লেখিনি। আমি কিছু গ্লিমস বা কিছু তথ্য আপনাদের সামনে হাজির করছি। 18 মাসের ইউনূসের শাসন ছিল মূলত মব মওদুদিবাদ, ভয়াবহ দুঃশাসন, অর্থনীতি ধ্বংসের মওদুদিবাদ মব সরকার 10,000-এরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক সম্পত্তি ধ্বংস করেছে। 18টা মাস ধরে সবগুলো রাষ্ট্রযন্ত্র মওদুদিবাদের কথায় চলেছে, মানে জামাতের কথায় চলেছে। মব করেছে, কয়েক লক্ষ ঘটনা ঘটেছে এই 18 মাসে। পত্রিকা অফিসে আগুন দিয়েছে, ছায়ানটে আগুন দিয়েছে, উদীচিতে আগুন দিয়েছে, 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, মাজার মন্দির প্রতিমা ভাঙচুর করেছে। শুধু তাই নয়, শেখ মুজিব সহ জাতীয় 4 নেতা, বীরশ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতি এবং মুরাল ভেঙে দেওয়া হয়েছে। 7ই মার্চের ভাষণ অবাঞ্ছিত করা হয়েছে, পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া হয়েছে। 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে। গোপালগঞ্জে সরকার প্ররোচিত গণহত্যা হয়েছে। আদিবাসী, সংখ্যালঘু এবং নারীদের দ্বিতীয় শ্রেণীর নয়, বাংলাদেশের ভয়াবহতম সংখ্যালঘু সম্প্রদায় পরিণত করেছে সকলকে। বাংলাদেশের একমাত্র টায়ার কোম্পানি ধ্বংস এবং পুড়ে ছারখার করা হয়েছে। দেশের ভেতরে 2 শতাধিক মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মী বা মানে সমর্থকদের উপর চালানো হয়েছে নজিরবিহীন নির্যাতন, তাদের উপর দেওয়া হয়েছে হাজার হাজার মিথ্যে মামলা। জেলে মৃত্যুবরণ করেছেন 1000-এরও বেশি মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন 2024 সালের আগস্ট মাসের 8 তারিখে। ক্ষমতা গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থাতে এক সাক্ষাৎকারে বলেন, জনতা বিপ্লবের মুডে আছে, তাই নানা জায়গায় হামলা হয়েছে। হিন্দুদের উপর হামলা হয়েছে, হিন্দুরা স্বৈরাচারী হাসিনার সঙ্গে ছিল, তারা তাদের সহকর্মীদের সে সময়ে মেরেছিল, ফলে বিপ্লবের পরে প্রতিশোধ হিসাবে খুঁজে খুঁজে তাদেরকে মারা হচ্ছে। বিপ্লবের পর এটা খুব স্বাভাবিক ঘটনা বলে তিনি উল্লেখ করেছিলেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, মানুষ বিপ্লবের মুডে থাকা বিপ্লবীরা বিপ্লবের শত্রুদের হামলা করবে, মারবে, স্থাপনা ভাঙবে, ভাস্কর্য ভাঙবে, ব্যবসা দখল করবে, মাজার ভাঙবে, মন্দির ভাঙবে, সবই আসলে সিদ্ধ, আইন মানার কোনো দরকার নেই তাদের। ভয়েস অফ আমেরিকায় অন্য আর এক সাক্ষাৎকারে সাংবাদিক আনিস আহমেদ তাকে প্রশ্ন করেছিলেন, বঙ্গবন্ধুর বাসভবন জাদুঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, 15ই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে ফ্যাসিস্টের আইকন হিসেবে চিহ্নিত করে তার ভাস্কর্য ভাঙা হয়েছে কেন? প্রশ্নটি করার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটু বিরক্ত হয়ে একটু চড়া গলায় উত্তরে বলেন, বিপ্লবীরা রিসেট বাটন চাপ দিয়ে আগের সবকিছু মুছে দিয়েছে, আগের ইতিহাস নিয়ে আর ভাবনার অবকাশ নেই, সব বাদ। 5 আগস্টের পর থেকে সবকিছু নতুন করে শুরু হয়েছে, নতুন ইতিহাস রচিত হয়েছে, অর্থাৎ একটি জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস তিনি রিসেট বাটন চাপ দিয়ে মুছে দিয়েছেন। 2024কে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিপরীতে। এটাই ডক্টর ইউনূস। এরপর তিনি নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বলেছিলেন, 5ই আগস্ট যে তথাকথিত বিপ্লব হয়েছে সেটা ছিল সুপরিকল্পিত, সুসংগঠিত, অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের। এটা একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে নিখুঁত পরিকল্পনা অনুসারে কাজ চলেছে। রিসেট বাটনের রেশ কাটতে না কাটতেই ইনডেমনিটির আদেশ জারি করেছেন তিনি। যারা জুলাইতে হত্যা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে এবং মানুষ মেরেছে, তাদেরকে তিনি ইনডেমনিটি দিয়েছেন আইন করে।
তারপরই বিশেষ কিছু জাতীয় দিবসের ছুটি বাতিল করেছেন। একদিকে সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলোর কাজ তখনও দৃশ্যমান হয়নি, নির্বাচন নিয়েও কোনো স্পষ্ট বার্তা তখনও ছিল না। তারপর অতি অল্প সময়ে ক্ষমতাকে নিজের স্বার্থে ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। ক্ষমতায় বসেই প্রথমেই নিজের সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তারপর নিজের ব্যাংকের 666 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছেন, এবং শুধু তাই নয়, আগামী 5 বছরও তাকে কোনো রকম কর দিতে হবে না, যা আদালত তাকে নির্দেশ দিয়েছে। এরপর তার নিজের ব্যাংকের সরকারি কর 2029 সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে 10% করে দিয়েছেন। নিজের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামক লাইসেন্সের অনুমোদন করিয়ে নিয়েছেন। প্রবাসী কর্মী প্রেরণের লাইসেন্স নিয়েছেন। অত্যন্ত সুকৌশলে স্টারলিংকের লাইসেন্সও করিয়ে নিয়েছেন। গ্রামীণ টেলিকমের অধীনে গ্রামীণ ওয়ালেটের একটা লাইসেন্স বানালেন, যা দিয়ে ই কমার্সের একচ্ছত্র ব্যবসার আগ্রাসন করে তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন বলে এইসব লাইসেন্স নিয়েছেন। এটাই হচ্ছে ইউনূসের ম্যাজিক। ডক্টর ইউনূসের আপন ভাতিজা অপূর্ব জাহাঙ্গীরকে তার মন্ত্রণালয়ের বা তার খুব কাছের প্রতিমন্ত্রী মর্যাদার সহকারী হিসেবে নিয়োগ করেছিলেন। নিয়োগ দিয়েছেন তার আরো আত্মীয় স্বজন, গ্রামীণ ব্যাংকের পুরনো অনেক স্টাফ, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংস, শফিকুল আলম, আশিক সহ সর্বোচ্চ 18 জন বিদেশি পাসপোর্টধারী নাগরিকদের মন্ত্রণালয়ের অধীনে চাকুরি দিয়েছেন। নির্বাচন তার এজেন্ডায় ছিল না। দীর্ঘমেয়াদী দেশ শাসন এবং দেশের সম্পদ বিদেশি এজেন্টদের হাতে তুলে দেওয়াই ছিল তার মূল এজেন্ডা। কিন্তু সর্বক্ষেত্রে তিনি সফল হয়েছেন তা সত্য নয়। তার মতো ঘোড়েল মালও ব্যর্থ হয়েছে অনেক কিছুতে। এর কারণ তিনি জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি সম্পৃক্ত ছিলেন কিছু মব এবং বিদেশি এজেন্টদের সাথে। ভূ রাজনীতি বুঝতেও তিনি ব্যর্থ হয়েছেন। সেনাবাহিনী তাকে মেনে নিলেও নির্বাচনের জন্য সেনাপ্রধান বারবার তাকে চাপ দিয়েছেন। তিনি নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় দাবি করলেও সরকার প্রধান ডক্টর ইউনূস ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়েছিলেন। কেউ তাকে বিশ্বাস করতে পারছিল না, না দেশের মানুষ না বিদেশের মানুষ। সম্পূর্ণ একটি বিশ্বাসহীনতার জায়গায় পৌঁছে গিয়েছিলেন ডক্টর ইউনূস। জামায়াত, বিএনপি এবং এমনকি ইউনূসের আশীর্বাদ পুষ্ট ইউনূসের রাজনৈতিক সন্তান এনসিপি, কিংস পার্টি এনসিপি, কেউ তার উপর আস্থা রাখতে পারছিল না। যে ছাত্রদের রক্তকে তিনি ব্যবহার করে ক্ষমতায় বসেছেন, সেই ছাত্রদের 2 উপদেষ্টাকেও তিনি সরিয়ে দিয়েছিলেন। তারা নির্বাচন করবে বলে সরিয়ে গিয়েছিল। অর্থাৎ একটা ভজঘট লেগে গিয়েছিল। তার নিজের হাতে গড়া কিংস পার্টি এনসিপি কেও আগের মতো কদর করছিলেন না তিনি। বিএনপিকে নির্বাচনের মূলা ঝুলিয়ে নানা তালবাহানায় কাটিয়েছেন এই 18টি মাস। ওদিকে জামায়াতকে দিয়ে গণভোটের প্রস্তাব করিয়েছেন তিনি। ঐকমত্য কমিশন নির্বাচনের আগে গণভোট হতে হবে বলে চাপ দিয়ে গেছে। অর্থাৎ বিএনপি এখানে মার খেয়েছে কিছুটা। বিএনপি এবং জামায়াত উভয়ই ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক প্রসঙ্গে যাই একটু। যে যুক্তরাষ্ট্রের আশীর্বাদ নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছিলেন, সেই যুক্তরাষ্ট্রের অপছন্দের তালিকায় প্রথম দিকে চলে গিয়েছিলেন ডক্টর ইউনূস। তাকে আর মোটেই বিশ্বাস করতে পারছিল না যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সফরের সময় যুক্তরাষ্ট্রের কোনো পর্যায়ের মন্ত্রী, সিনেট সদস্য, রিপাবলিকান সদস্য বা রিপাবলিকান পার্টির কোনো নেতা, ডেমোক্র্যাট পার্টির কেউ তার সাথে দেখা করেননি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করার জন্য জোর লবিং করলেও, অর্থ খরচ করেছিলেন প্রচুর, কিন্তু ট্রাম্পের সাথে দেখা হয়নি তার। ইতালিতে গিয়েছিলেন তিনি। ইতালিতে গিয়ে এক প্রকার জনক পরিস্থিতির ভিতরে পড়েছিলেন তিনি। সেখানে শুধু রোমের মেয়রের সাথে তার অফিসে গিয়ে একটি বৈঠক করা ছাড়া আর কিছু করতে পারেননি তিনি। একজন সরকার প্রধান হয়ে একটি শহরের মেয়রের অফিসে যাওয়া লজ্জার এবং অপমানের। এজন্য তার শাস্তি হওয়া উচিত আসলে। ইতালির প্রধানমন্ত্রী দেশে থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার প্রয়োজন বোধ করেননি। এমনকি ইতালির সরকারি বা বিরোধী দলের কেউ তার সাথে দেখা করেননি। সর্বশেষ থাপ্পড়টি খেয়েছিলেন সৌদি আরবের কাছ থেকে। ডক্টর ইউনূসের রাষ্ট্রীয় সফর ঘোষণা হওয়ার পর সৌদি সরকার তা বাতিল করে দিয়েছিল। আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের শেষ পেরেকটি পড়েছিল চীনের কাছ থেকে 20টি যুদ্ধ বিমান কেনার চুক্তির পর। 15,000 কোটি টাকার এই চুক্তি আদৌ কোনো অনির্বাচিত সরকার করতে পারে কিনা তা নিয়ে ভবিষ্যতে অবশ্যই প্রশ্ন উঠবে। কোনো বড় অর্থ কেলেঙ্কারি ডক্টর ইউনূস করেছেন কিনা সেটা বেরিয়ে আসবে। চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কেনার চুক্তিতে যুক্তরাষ্ট্র নাখোশ হয়েছিল এবং তাকে শান্ত করতে
যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম মানে 50 বছরের চুক্তি করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ বিষয়ে কড়া একটি বার্তাও দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা। ভারতের কথা বলি, ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায় যখন পাকিস্তানি জেনারেলকে বৃহৎ বাংলাদেশের ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য যে ওই ম্যাপে ভারতের আসাম, ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্য দেখানো হয়েছে বাংলাদেশের ম্যাপের অন্তর্ভুক্ত। ভারত স্বাভাবিকভাবে ভীষণ চটে ছিল। সর্বশেষ চীনের সাথে তিস্তা চুক্তিও 2 মাসের জন্য পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সৌদি আরবের শ্রমবাজার ঝুলে আছে, আরব আমিরাত মানে শ্রমবাজার বন্ধ করে দিয়েছে। আপনাদের তুলসী গ্যাবার্ডের সেই মন্তব্যের কথা মনে করা দরকার। তিনি সারা বিশ্বের সরকার বদলের নানা তথ্য ফাঁস করেছিলেন, তাতে অন্তর্বর্তী সরকার বিব্রত হয়েছিল। তিনি বলেছিলেন যে আমেরিকা নানা দেশের সরকার পরিবর্তন করেছে। তারপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশি বন্ধুরাও গা বাঁচাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দূরে ঠেলে দিয়েছিল। কেউ আর পাত্তা দেয়নি তাকে। আন্তর্জাতিকভাবে অবিশ্বাস, অশ্রদ্ধা, অসম্মানের প্রতীক হয়ে উঠেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন। একাধারে আন্তর্জাতিক এবং দেশীয় রাজনীতির চাপ, তারপর সেনাবাহিনীর চাপে দিশেহারা ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। তবে সূক্ষ্মভাবে নিজেকে বাঁচানোর জন্য গণভোটের আয়োজন করেছেন। তিনি ভেবেছেন এনসিপি এবং জামায়াত জোট ক্ষমতায় আসবে, বা তিনি সেরকমই প্ল্যান করেছিলেন। সেভাবে সমস্ত ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে রেখেছেন। কিন্তু বিধি বাম, মিডিয়া এক রাতেই জামায়াত জোটকে খেয়ে দিয়েছে। বাকি কাজ করেছে সেনাবাহিনী। জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কিনেছে, অর্থ বিলিয়ে ভোট কেনার ঘটনায় ধরা পড়েছে, সিল জাল করতে গিয়ে ধরা পড়েছে, জাল নোট দিতে গিয়ে ধরা পড়েছে। আমেরিকা, আর্মি ব্যাকিং, বেসামরিক প্রশাসন, পুলিশের শীর্ষস্তর, হাজার হাজার নির্বাচনী প্রিজাইডিং অফিসার মানে কেনার চেষ্টা করেছে। এই মওদুদি গোষ্ঠী প্রস্তুতির জন্য 1.5 বছর এত অধ্যাদেশ, এত পরিবর্তন সাধন করেছে শুধু তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য। এরপরও মওদুদি গোষ্ঠী বা জামায়াত জিততে পারেনি। তারপরও মব বাহিনী এনসিপি 6টি আসন আসলে তার নিজ উদ্যোগে ডক্টর ইউনূস নিজে বলে এটা জিতিয়েছে। ডক্টর ইউনূস একাধারে মবের উস্কানি দিয়েছেন, আবার একই সাথে আইনের শাসনের কথাও বলেছেন। তার কথা কাজে কোনো মিল খুঁজে পাওয়া দুষ্কর। একাধারে আন্তর্জাতিক এবং দেশীয় চাপ, সেনাবাহিনীর চাপে দিশেহারা হয়ে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। তবে নিজেকে বাঁচানোর জন্য গণভোটের মাধ্যমে ক্ষমতা এনসিপি এবং জামায়াত জোটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও তিনি করেছিলেন, আমরা জানি, একটু আগেই সেটা বললাম। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কেনার চেষ্টা এবং সবকিছু ভণ্ডুল হয়ে গেছে। 1.5 বছরের ইউনূস শাসন বা 18 মাসের ইউনূস শাসন মূলত একটি মৌলবাদী মব শাসন। অর্থনীতি ধ্বংস, সামাজিক সম্প্রীতি নষ্ট, আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসই এই সরকারের মূল অর্জন। জাতীয় 4 নেতা, বীরশ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ভেঙে দেওয়া, 7ই মার্চের ভাষণকে অবাঞ্ছিত ঘোষণা করা, 15ই আগস্টকে জাতীয় শোক দিবস বাতিল করার মতো জঘন্য কাজগুলো এই সরকারের কালো অধ্যায়ের সাক্ষী। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর চাপে অবৈধ ইউনূস সরকারের আসলে পতন হতে যাচ্ছে। একজন নোবেল বিজয়ীর এমন লজ্জাজনক পরিণতি বিশ্বের ইতিহাসে বিরল। তিনি প্রমাণ করে দিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থ এবং বিদেশি প্রভুদের সেবায় মানে তিনি নিয়োজিত একজন ব্যক্তি। আর কিভাবে একটি জাতির 50 বছরের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে ডক্টর ইউনূস, তার জ্যান্ত উদাহরণ। লিটল ম্যান ডক্টর ইউনূসের এই বিদায় বাংলাদেশের জন্য একটি মুক্তির দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাই বাই লিটল ম্যান ইউনূস।